2026 এবং 2027 এর উপর আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে। মাননীয় অর্থমন্ত্রী তার বক্তৃতার বাজেটের যে দর্শন বলেছেন, বক্তৃতার প্রারম্ভে অথবা ওনার বক্তৃতার যে বই তার মধ্যে যে ছাপানো দেখলাম, সেখানে হলো গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা, এটি ওনারা বাজেটের দর্শন হিসেবে ঘোষণা দিয়েছেন। তবে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি বলতে উনি দরিদ্র জনগোষ্ঠীকে ব্যাপকভাবে সামাজিক সুরক্ষা জালের আওতায় আনার প্রস্তাব করেছেন। তাছাড়া প্রায় সকল শ্রেণীর মানুষ মোটামুটি যে যা চেয়েছে তা দেওয়ার অঙ্গীকার উনি বাজেটে করেছেন। সেই হিসাবে বাজেটটিকে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বা জনতুষ্টিমূলক বাজেট বা সবাইকে খুশি করার বাজেট বলা যায়। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট 9,38,000 কোটি টাকা দেওয়া হয়েছে। তার মধ্যে পরিচালনা ব্যয়, যেটা খরচ করতেই হবে, এটা আমাদের কোনো উপায় নেই, 6,05,740 কোটি টাকা দেওয়া হয়েছে। ঋণ ও অগ্রিম 13,398, খাদ্য সংগ্রহ 2,727। এটা মিলে মোট পরিচালন ব্যয়, যেটাকে আমার হিসাব মতে আমি যতটুকু বুঝেছি, এই পরিচালন ব্যয় কমানোর কোনো উপায় নেই, সরকারকে এটা খরচ করতেই হবে। উন্নয়ন ব্যয় যোগ করেছেন সর্বসকলে সব মিলে মানে 3,16,075 কোটি টাকা। তো মোট বাজেট হচ্ছে 9,38,000 কোটি। সেই বাজেটের অর্থায়ন যেটা করেছেন ওনারা, মানে সব রকম রাজস্ব, আমি এক কথায় বলছি, 6,95,000 কোটি টাকা। অনুদান নিয়েছেন 6,150 কোটি টাকা। বৈদেশিক ঋণ আর আভ্যন্তরীণ ঋণ 1 লক্ষ নিট, মানে ঋণটা দেওয়ার সময় ওনারা সুদ দিয়ে তারপরে ঋণটা নেবেন, 1,09,850 কোটি টাকা। আর আভ্যন্তরীণ ঋণ 1,27,000 কোটি টাকা। মোট অর্থ সংগ্রহ হলো 9,38,000। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ ওনারা নেবেন। মধ্যবিত্ত ও নতুন করদাতাদের জন্য কর কাঠামোয় কিছু সংস্কার প্রস্তাবনা করেছেন। অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি করবেন। নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রচেষ্টা করবেন। আর বাংলাদেশের মোট জিডিপির আকার এই বাজেটে দেখানো হয়েছে 48,30,024 কোটি। এর সব কিছুই করা হয়েছে সাধারণ জনগণকে স্বস্তি দেওয়ার জন্য। কিন্তু আমার কথা হলো, কিন্তু এসব কিছু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়ার প্রস্তাবিত বাজেটে যে আয়ের ক্ষেত্র দেখানো হয়েছে, সেই আয়ের ক্ষেত্রটা আমি মনে করি খুবই অনিশ্চিত। এবং ইরান যুদ্ধের কারণে 4টা জিনিস: সামাজিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি, সাধারণ মানুষের কোনো কিছু নিরাপত্তা নেই, সেখানে ব্যবসা বান্ধব পরিবেশ নেই। আর অর্থনৈতিক পরিবেশে সব মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, এক্সপোর্ট কমে যাচ্ছে, এক্সপোর্ট কিন্তু নিম্নগামী, এবং আমাদের ইনফ্লেশন রেগুলার বাড়ছে। আর একটা সবচেয়ে বড় কথা, আমি বাজেটের কোথাও এই রিফ্লেকশন আছে বলে মনে হলো না, সেটা হলো ইরান যুদ্ধ। এটা যে সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা সৃষ্টি করেছে, এবং বিশ্বের বড় বড় অর্থনৈতিক সংস্থাগুলো, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, তারা প্রাক্কলন করেছে যে আগামী দিনগুলিতে সারা বিশ্বেরই অর্থনীতি প্রবৃদ্ধি 2% মধ্যে কমে যাবে। সারা বিশ্বেই অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেছে, সারা বিশ্বে। এটা বাংলাদেশে ব্যাপকভাবে এটার প্রভাব পড়ার কথা, কিন্তু বাজেটে ওনারা এই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেছেন বলে আমি বাজেটটা খুঁজে দেখতে পেলাম না। রিক্সাওয়ালা, শ্রমিক, এমনকি কসমেটিক্সের দোকান সব কিন্তু বন্ধ হয়ে যায়। কাজে একটা সেন্টার অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হলে তার পারিপার্শ্বিক অনেকবার তার যে অ্যাসেসরিজ সাপ্লাই করতো সেগুলো বন্ধ হয়ে যায়। তো অনেক ইন্ডাস্ট্রি এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগ। আমাদের দেশে বিনিয়োগ আসলেই কর্মচাঞ্চল্য আসবে, কর্মসংস্থান হবে, এবং সামনের দিকে অর্থনীতি এগিয়ে যাবে, মানুষের হাতে টাকা আসবে, তখন মানুষের দেশের জন্য কর দিতেও কোনো সমস্যা হবে না, করও পাওয়া যাবে। কৃষকদের যদি ভর্তুকি মূল্যের সময় মতো সার সরবরাহ না করা হয় এবং বিদ্যুৎ না দেওয়া যায়, তাহলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে। সেক্ষেত্রে আশঙ্কা আছে যে বড় ধরনের খাদ্য সংকট সৃষ্টি হতে পারে। সেই বিষয়টিও বাজেটে কোনো রকম আলোকপাত করা হয়নি বলে আমার মনে হচ্ছে, আমি খুঁজে পাইনি। এবং যেভাবে রাজনৈতিক অস্থিরতা এবং যে অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী ইরান যুদ্ধের কারণে, সব মিলিয়ে আমাদের রাজস্ব আদায় এই বছর যেটা অ্যাকচুয়াল হয়েছে, আগামী বছর সেটা ধরে রাখাই কঠিন হয়ে যাবে, এটা আমি ধারণা করছি। দেশি বিদেশি ঋণ দ্বারা এই ঘাটতি পূরণ করতে হবে। অতিরিক্ত ঋণ নির্ভর বাজেট, সে বিচারে বাজেটটি বাস্তবায়নযোগ্য নয় বলা যায়। 50% এখন 4 লক্ষ 4.5 লক্ষ কোটি টাকা আপনি বিদেশ থেকে এবং দেশ থেকে লোন করে চালাবেন, এটা খুব একটা বাস্তবায়নযোগ্য নয়, এটা স্বাভাবিক বলা যায় না। তবে এই বিষয়টি বিবেচনা রাখতে হবে, ইম্পর্টেন্ট, এটা আমার কাছে মনে করি। আমরা মনে করি দেশ একটি সংকটকাল অতিক্রম করছে।
সংকটের মাত্রা এবং গভীরতা এখন পর্যন্ত আমরা সঠিকভাবে ধারণা করতে পারছি না, তবে সেটা যে বিশাল এ বিষয়ে কারো কোনো সংশয় থাকা উচিত নয়। সে প্রেক্ষিতে জাতীয় ঐক্য অথবা প্রতিহিংসা বিদ্বেষ বলে দলমত নির্বিশেষে সকল নাগরিকদের একতাবদ্ধ করতে হবে। সরকারের কাছে আমার আহ্বান, এককভাবে আপনারা এই বিশাল সমস্যা মোকাবেলা করতে পারবেন না। আমি মনে করি এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার, প্রতিহিংসা ভুলে যাওয়া উচিত এবং ঘৃণা বিদ্বেষ ভুলে সকলকে এক করে করার চেষ্টা করেন। দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট থেকে আমাদের স্বস্তি এবং মুক্তি দিতে পারে। এটা সম্ভব হলেই সম্ভবত বাজেটকে আমি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা হিসেবে গণ্য করতে পারি বলে মনে করি।